ইয়েস, 2026 সালের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন আমরা। চ্যাম্পিয়ন ভাই, চ্যাম্পিয়ন। 2026 সালের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন আমরা। কি টুর্নামেন্ট ছিল বস এটা আমাদের জন্য, হ্যাঁ? কি টুর্নামেন্ট ছিল, টোটালি আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড। মানে এখনও বিশ্বাস করতে পারছি না যে ট্রফিটা আমাদের অফিসিয়ালি হয়ে গেছে। 3টে ট্রফি আছে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের। আমাদের ছেলেরা পেরেছে, আমাদের ছেলেরা করে দেখিয়েছে। কারোর ঘাড়ে একা চাপিয়ে দেওয়া যায় না যে কেউ একা জিতে দিয়েছে, বা সে একা ডমিনেট করেছে, বা সে একা পারফরমেন্স দিয়েছে। আমাদের পুরো টিম মিলে পারফরমেন্স দিয়েছে, আমাদের পুরো টিম মিলে এই ট্রফিটাকে জিতেছে ভাই। সব কটা ছেলে তাদের দায়িত্ব পালন করেছে। ওহ, কি টুর্নামেন্ট ছিল ভাই। টুর্নামেন্টের শুরুতে 300 অ্যালার্ট, এইবার 300 আসছে, এইবার 300 হবে। ইউএসের বিপক্ষে 300 হবে, নামিবিয়ার বিপক্ষে 300 হবে, নেদারল্যান্ডের বিপক্ষে 300 হবে। 300 তো দূরের কথা ভাই, কোথাও 250 যায় না। ভয় লেগে যায় দেখে যে এটা আমাদের টিম ইন্ডিয়া, যে টিম ইন্ডিয়া এত ডমিনেট করে খেলে আসছিল, এত মানে গর্জন দিয়ে খেলে আসছিল, তারা ভাই এসে কেমনভাবে খেলতে লাগে যেন ঠিকঠাক খেলা হয় না আমাদের। ব্যাটিং ঠিক হচ্ছে তো বোলিং ঠিক হচ্ছে না, বোলিং ঠিক হচ্ছে তো ফিল্ডিং ঠিক হচ্ছে না। সব দিক থেকে যেন কেমনভাবে কেমন আমাদের একটা হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যে আমাদের একটা খারাপ দিন আসবে। আর আমি তো এখনও মনে করি ভাই যে আমাদের এই জেতার পেছনে নিউজিল্যান্ডের যতটা না বড় ক্রেডিট আছে, মানে অন্যদের বাকি সবাইকার যতটা না ক্রেডিট আছে, সব থেকে বড় বেশি ক্রেডিট আছে ভাই সাউথ আফ্রিকার। অনেক অনেক ধন্যবাদ ভাই তোদেরকে। ওই হারটা আমাদের সত্যি দরকার ছিল, একটা হার আমাদের দরকার ছিল ভাই। দেখো, আমি একটা কথা বারবার বলি যে ওরাও মানুষ, ওরা এলিয়েন নয়। সব সময় ভালো খেলে যাচ্ছে তো একটা দিন খারাপ আসবে। সব দলেরই এমনটা হয় যে একদিন খুব বাজে আসবে, আসবেই আসবে ভাই। সপ্তাহের 7টা দিন সমান যাবে না, একটা দুটো দিন খারাপ আসবেই, এটা স্বাভাবিক। সেরকমই আমাদেরও একটা খারাপ দিন আসা দরকার ছিল, কিন্তু সেটা কখন আসতো এটা এবার বোঝা মুশকিল ছিল। ফাইনালে চলে এলে তো আরও বেশি মুশকিল হয়ে যেত, যেটা আমাদের সাথে 2023-এ হয়ে গিয়েছিল। সেরকমই একটা ভয় ছিল যে একটা খারাপ দিন আসবে, আসার দরকারও আছে, কিন্তু খারাপ দিনটা কখন আসবে সেটাই বোঝা মুশকিল। যাই হোক ভাই, সেটা আমাদের সুপার 8ই এসে গিয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। ওরা এমনভাবে আমাদেরকে হারিয়ে দিয়েছিল না, সেটা দেখার পরে মানে সেটা আর কি, সেই হারটার পরে আমাদের ছেলেদের ইগোতে গিয়ে লেগেছিল যে এটা টিম ইন্ডিয়া নয়, এইভাবে টিম ইন্ডিয়া খেলে না, এইভাবে টিম ইন্ডিয়া হারতে পারে না, এগুলো তো আমাদের খেলা নয় ভাই। সেখান থেকে আমাদের ছেলেরা কামব্যাক করে। আর তারপর থেকে ম্যাচ দেখো ভাই, জিম্বাবুয়ের বিপক্ষে ফাটিয়ে দেয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাটিয়ে দেয়, ইংল্যান্ডের বিপক্ষে ফাটিয়ে দেয়, এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষেও ফাটিয়ে দেয়। ওই একটা ম্যাচ আমাদের জন্য সত্যি হারা দরকার ছিল। টোটালি টিম পারফরমেন্স ভাই। তবুও কিছু কিছু ছেলে আছে যাদের তারিফ আমি না করে থাকতে পারছি না। এখনও বলছি যে সবাই মিলেমিশে পারফরমেন্স দিয়েছে, বাট কিছু কিছু ছেলে তারিফ না করলে হয় না। যার মধ্যে 1 নম্বরে হচ্ছে আমাদের সঞ্জুদা। সঞ্জুদাকে নিয়ে কি বলবো, আর কি বলবো ভাই, সেলফলেস তার সামনে ছোট হয়ে যাবে শব্দটা। মানে তাকে কিছু জাস্ট ওয়ার্ড দিয়ে বলা যায় না ভাই। মানে কিছু তাকে আমি ওয়ার্ড দিয়ে বলে আর কি বিবেচনা করাতে পারবো না তোমাদেরকে, বুঝলে তো, যে সঞ্জু স্যামসন আমাদের জন্য কি করেছে। হয়তো আজকে আমরা তার জন্যই ভাই এই সেমিফাইনাল থেকে ফাইনালে। কপাল দেখো ভাই, হ্যাঁ, সবই গডস প্লেন। একটা টাইমে মনে হচ্ছিল যে আমাদের ঈশানদার জাস্ট ব্যাকআপ উইকেট কিপার, আমাদের ওপেনিং তো অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসনই করতে চলেছে। কিন্তু তার একটা টুর্নামেন্ট, একটা টুর্নামেন্ট কেন, সরি, একটা তোমার আর কি সিরিজ এত বাজে চলে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে তার ঠিক করে রানও আসে না কো, সেখান থেকে সে ড্রপ হয়ে যায়। তারপর সে একদম সাইড হয়ে যায়, মনে হয় না যে এবারেও আমি আর চান্স পাবো বলে। কারণ 2024-এও এরকমই হয়েছিল, সঞ্জুর গোটা টুর্নামেন্টটাই বসে চলে গিয়েছিল। বাট আমাদের রোহিতদা তাকে বলেছিল যে চাপ নিও না, বড় টুর্নামেন্ট আছে, গোটা টুর্নামেন্ট এখনো পড়ে আছে, তুমি ঠিকই তোমার চান্স পাবে। সে তার ভরসা রেখেছিল ভাই। হঠাৎ করেই আমাদের অভিষেকের শরীর খারাপ হয়ে যায়। একটা ম্যাচে সে চান্স পায় তোমার নামিবিয়ার বিপক্ষে, সেখানে সে 22 রান বানায়, আই থিঙ্ক 8 বলে, বেশ ভালো একটা স্টার্ট দেয়। বাট অভিষেক যেহেতু ভালো পারফরমেন্স দিয়ে আসছিল, ভালো মানে খুব ভালো পারফরমেন্স অভিষেক দিয়ে আসেনি, মোটামুটি নিউজিল্যান্ডের বিপক্ষে দিয়ে আসছিল, কিন্তু যেহেতু সে অভিষেক শর্মা, তাকে তো তুমি সাইড করতে পারো না ভাই। আর সঞ্জুরে যেহেতু টুর্নামেন্ট খারাপ যাচ্ছিল, আমাদের ঈশানদা অলরেডি নিউজিল্যান্ডের ওখানে ঢুকে গিয়েছিল, তাই এটা তো ক্লিয়ার হয়ে গিয়েছিল যে অভিষেকের সাথে তোমার সঞ্জু ওপেনিং, সরি, ঈশানি ওপেনিং করতে চলেছে। তাই সঞ্জু সেখান থেকে সাইড হয়ে গিয়েছিল। একটা ম্যাচে চান্স পায়, সেখানে ভালো পারফরমেন্স দেয়, কিন্তু কপাল দেখো, অভিষেক শর্মার টুর্নামেন্ট এত বাজে চলে যায় যে সেখানে যে আমাদেরকে মাঝে মনে হয় যে না, এরকম আমরা লেফটি ওপেনিং কম্বিনেশন চালাতে পারি না। সব টিম আমাদের বিপক্ষে ভালো প্ল্যান করে আসছে, সব টিমের জন্য সহজ হয়ে যাচ্ছে প্ল্যান করা। সেখানে আমাদের মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে থেকে যে না, সঞ্জুকে খেলাতে হবে। সঞ্জু সেই ম্যাচে 24 রানের পারফরমেন্স দেয়, মোটামুটি একটা পারফরমেন্স দেয়, কিন্তু তারপরেই আসে আমাদের মেন ম্যাচ। কারণ সাউথ আফ্রিকা আমাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল। জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল। এবার শুধু আমাদেরকে ম্যাচ জিততে হতো।
সেখানে আমাদের ব্যাটিং অতটাও খাস সুরাত হয়নি ভাই, কিন্তু আমাদের সঞ্জুদা সেখানে দাঁড়িয়েছিল। সঞ্জুদা একা দাঁড়িয়েছিল যে আমি আছি, কোনো চাপ নেই। আর ওই নট আউট 97 রানের ইনিংস ভাই, ওটা 100 নয়, বাট 100 তুলনায়ও কোনো অংশে কম নয়। ওই যে একটা ইনিংস, সেটার জন্য আমরা আছি সেমিফাইনালে। সেমিফাইনালে এসেও সে হাত তোলে, আমি আছি, চাপ নিও না, আমি দাঁড়াচ্ছি। সেখানেও তার 89 রানের ইনিংস, একটা অসাধারণ টপ নচ ইনিংস ভাই, একবারে অসাধারণ একটা ব্যাটিং। মানে ওই তো বললাম না তোমাদেরকে প্রথমেই যে সেলফলেস আর কি শব্দটা তার সামনে খুবই ছোট, খুবই ছোট। কারণ প্রথম যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ছিল সেখানে তার কাছে চান্স ছিল না 100 কমপ্লিট করার, বাট এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে আর ইংল্যান্ডের বিপক্ষে তার কাছে ফুল চান্স ছিল কমপ্লিট করার, কিন্তু সে দেখেছে না ভাই, আমার কাছে আমার টিম আগে, আমার টিম আমার কাছে যেটা চাইছে আমি সেটাই করব। সে চাইলে টুকটুক করে 2-1 রান নিয়ে 100টা কমপ্লিট করতে পারতো, বাট সে বলছে আমি এতেই খুশি, আমার লাগবে না 100। আর এই দেখো ফাইনালে বড় ম্যাচে 89 রানের পারফরমেন্স। তাই সঞ্জুদাকে ভাই সেলুট, মানে যত বলা হবে সঞ্জুদার জন্য ততটাই কম। এরপরই 2 নম্বরে যাকে না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ঈশান দা ভাই। মাঝে ছেলেটাকে 2 বছর 1.5-2 বছরের জন্য এমনভাবে গায়েব করে দেওয়া হয়, বা ও এমনভাবে সাইড হয়ে যায়, মানে যা হয় ওর সাথে তোমরা সকলেই তো জানো, আর বেশি ভেতরে কথায় যাচ্ছি না। এমনভাবে ছেলেটা সাইড হয়ে যায় যেন ও আমাদের ছেলেই নয় ভাই। ঈশান কিষানকে নিয়ে কেউ কিছু যেন আর কি কথাই বলছে না, যেন ঈশান কিষান আর আসবেই না আমাদের টিমে, এমন হয়ে গিয়েছিল সিচুয়েশন। মানে ও যেন একদম এক ঘরে করে দেওয়া বলে না, সেরকম হয়ে গিয়েছিল ঈশান কিষান। কিন্তু সে হাল ছাড়েনি, সে দেখছে আমার কাছে কামব্যাক করার জন্য যদি কিছু থাকে সেটা হচ্ছে ডোমেস্টিক। সে ডোমেস্টিকের লাগাতার পারফরমেন্স দেয়, ঝাড়খণ্ডকে ট্রফি জেতায়। সেখান থেকে আমাদের সিলেক্টররা, আর হ্যাঁ ভাই সিলেক্টরদেরও এবারে তারিফ করতে হবে, আমাদের কোচেরও তারিফ করতে হবে ভাই। সত্যি তারা খুব ভালো কাজ করেছে ভাই, আমাদের সিলেক্টররা এই ঈশানকে সিলেক্ট করে সত্যি খুব ভালো করেছে, মানে ডিজার্ভ করতো ছেলেটাকে চান্স দিয়েছি। সেখানে আসে আমাদের সঞ্জুদা, তোমার ঈশান দা। তাও সে প্রথম থেকে যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে এরকম কোনো সিওরিটি ছিল না, কিন্তু সেখানেও দেখো কপালের ব্যাপার। সঞ্জুদার পুরো টুর্নামেন্ট খারাপ চলে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখান থেকে ঠিক হয় যে ঈশান আসবে। ঈশান এসে প্রথমে ইউএসের বিপক্ষে 20 রান, তারপরে নামিবিয়ার বিপক্ষে 61 রান, তারপরে পাকিস্তানের বিপক্ষে ভাই ওই 77 রানের ইনিংস, একবারে টপ নচ ইনিংস। ওই ম্যাচটা একতরফা করে দিয়েছিল পাকিস্তানের বিপক্ষে, মানে ওই ইনিংসটা একতরফা করে দিয়েছিল পুরো ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে। ওই 77 রান, নেদারল্যান্ডের বিপক্ষে 18 রান, সাউথ আফ্রিকার বিপক্ষে খারাপ গেছে 0 রান, জিম্বাবুয়ের বিপক্ষে 38 রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 10 রান, ওখানে তো ভাই আমাদের সঞ্জুদা দাঁড়িয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে 39 রান, এবং এই ফাইনালে 54 রান। ভাই একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স। আর তার সাথেই জাস্ট সেলুট ভাই, জাস্ট সেলুট, কিছু বলার নাই। আর আর আমাদের সিলেক্টরদেরকেও সেলুট, অনেক অনেক ধন্যবাদ এদেরকে সিলেক্ট করার জন্য। এরপরে 3 নম্বরে আমার খুবই ফেভারিট একটা মানুষ, সেটা হচ্ছে আমাদের খেপুর প্রতি একটু মাঝে রাগ ধরছিল, বাট ভরসা আমার সবসময় ছিল। আর খারাপও লাগছিল, লোকে অনেক ট্রোল করছিল, কারণ আমরা ওকে এইভাবে দেখিনি। ওর নিজেরও মুখ চোখ শুকনো লাগছিল ভাই, একেই তো ওই দিকের লোকটা ওকে নজর লাগিয়ে দিয়েছিল, আর তারপরে শরীর খারাপ হওয়ার পর থেকে একটু কেমন হয়ে গেছিলো খেপু। কিন্তু আমাদের গম্ভীর দাকে ভাই সেলুট, মানুষটা লাগাতার ভরসা দেখিয়েছে যে না ভাই তুই ওপেনিং করবি, যত যাই হয়ে যাক তুই ওপেনিং করবি। ফাইনালের আগে তো আমরা সকলেই ভেবে নিলাম যে না কিছু না কিছু চেঞ্জ হবে, এইবার অভিষেক শর্মা সাইড করবে, বাট না, টিম পুরো ভরসা দেখায় তার উপরে। আমাদের ক্যাপ্টেনও বলে যে সে এর আগের বছরটা পুরো টেনেছে আমাদের জন্য, তাহলে আমরা এই বছর টেনে নেবো, কী আছে তার জন্য। ভাই দেখো না, প্রথমে শুরুয়াতটা হয় ইউএসের বিপক্ষে 0, পাকিস্তানের বিপক্ষে 0, নেদারল্যান্ডের বিপক্ষে 0, 3টে পরস্পর ডাক। তারপরে সাউথ আফ্রিকার বিপক্ষে 15, জিম্বাবুয়ের বিপক্ষে 55, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 10, ইংল্যান্ডের বিপক্ষে 9। বাট কোথাও একটা মনের কোণে ভরসা ছিল যে না এ কামব্যাক করবে, এ পারফরমেন্স দেবে, এ ঠিক দাঁড়াবে। আর একদম ভালো দিনই দাঁড়ায় ভাই, নিউজিল্যান্ডের বিপক্ষে 52 রান, একদম মানে আউটস্ট্যান্ডিং। পাওয়ার প্লেতেই আমরা ম্যাচ জিতে গেছি ভাই, বুঝলে তো। পাওয়ার প্লেটে আমাদের যেভাবে শুরুয়াত হয়েছিল, হ্যাঁ নিউজিল্যান্ড অনেক কিছু ভুল করেছে, খারাপও লাগে ওদের জন্য, খালি ওরাই ফেঁসে যায় সব জায়গা থেকে। মানে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা হারলে না খুবই খারাপ লাগে ভাই, কষ্ট হয় ওদেরকে দেখি, কেন কি জানি, মায়া আছে একটা ওদের প্রতি, মানে তোমরা আর কি বুঝে নাও, বুঝলে তো, যে খারাপ লাগে যে সবসময় খালি এদের সাথে কেন এরকম হয়, মানে আফসোস হয় দেখে। বাট কি আর বলবো ভাই, আমাদের বিপক্ষে পড়ে যাস তোরা, এটাই যা। তাই যে নিউজিল্যান্ডের বিপক্ষে 52 রান, আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স। অনেক অনেক ধন্যবাদ আমাদের গতিটাকে, আমাদের অভিষেককে ব্যাক করার জন্য। আর তার সাথেই একটা মানুষের তারিফ না করলেই হয়, হ্যাঁ জানি বুমরাদা আছে, আমাদের বুমরাদাকে তো আমরা সকলেই চিনি ভাই, তার আর স্পেশাল আমি কি তারিফ করবো বলো। বুমরাদা আছে, বাপু আছে, বাপুকে একটা ম্যাচে ড্রপ করেছিল, তারপর টনিক পেয়ে গেছে, ড্রপ করার কি ফলাফল। বাপু তারপরে এলো, আর দেখো বাপু কেমন পারফরমেন্স দিল ভাই। বাপু আমাদের লাকি চাম, বুঝলে তো। আচ্ছা বাপু হলো, তারপর হচ্ছে তোমার আমাদের পাজি হলো, আর পাজি, আর তারপর যাই আছে আমাদের হার্দিক দা, তিলাকদারও টুর্নামেন্ট শুরুর দিকে খারাপ যাচ্ছিল, তারপর সে তার পজিশন চেঞ্জ হয়, তারপর সে ভালো পারফরমেন্স দেয়। তারপর মানে যতজনকার যাই কথা বলো, ক্যাপ্টেনকে খালি সাইডে করো, বাকি মোটামুটি সবাই পারফরমেন্স দিয়েছে। কিন্তু সেইখানে একটা ছেলে আন্ডাররেটেড হয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে আমাদের দুবেদা ভাই। সব সময় এসে টিমকে সাপোর্ট দিয়েছে, সব সময়। হ্যাঁ আমরা আজকে তারিফ করব সঞ্জুর, আজকে তারিফ করব ঈশানের, আজকে তারিফ করব বুমরার, আজকে তারিফ করব তিলাকের, আজকে তারিফ করব অভিষেকের, বাট
কোথাও না কোথাও এদের তারিফের মধ্যেখানে চাপা পড়ে যাবে আমাদের দুবে, বাট আমাদের সবার আগে তারিফ করা উচিত দুবের, বুঝলে, কারণ সেই মানুষটা সেরকমই পারফরমেন্স দিয়েছে। ভাই দেখো, নামিবিয়ার বিপক্ষে 23, পাকিস্তানের বিপক্ষে 27, ইম্পর্টেন্ট 27 রান, ঠিক আছে, লাস্টে এসে কন্ট্রিবিউশন, নেদারল্যান্ডের বিপক্ষে 66, একা দাঁড়িয়ে যায়, একা বলে যে চাল আমি আছি, কোনো চাপ নাই। সাউথ আফ্রিকার বিপক্ষে 42, কেউ নাই, শিবাম দেবে দাঁড়িয়ে আছে, আমি আছি, আমি আছি। শেষ পর্যন্ত যদি কেউ দাঁড়াতো না ওর সাথে, সেই দিনও হয়তো কিছু একটা হতো, বাট ঠিক আছে ভাই, হার একটা দরকার ছিল। আর তার সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 8, এটা তোমার নট আউট লাস্টের দিকে এসেছিল। ইংল্যান্ডের বিপক্ষে 43, 4 নম্বর এসেছিল আই থিঙ্ক ব্যাটিং করতে, সেখানে এসেছে ভরসাও মানে আর কি দেয় যে না আমি আছি, চাপ নিও না। আর আজকে এই 26 রান লাস্টের 1 ওভারে এসছে, আর 1 ওভারে যেখানে হ্যাঁ একটা টাইমে আমাদের মনে হচ্ছিল যে 270-80 হয়ে যাবে, কিন্তু একটা টাইমে ফেসে গেছিলাম, মনে হচ্ছিল 220-30 হবে, কিন্তু সেখান থেকে দুবেদা 1 ওভারে 26, 1 ওভারে কেন সরি 1 ওভারে আই থিঙ্ক 24 মারে, 8 বলে 26 এরকম সামথিং বানায়। তাই আজকে এনারও তারিফ করতে হবে। এই কটা ছেলের আমার মনে হলো যে এদেরকে নিয়ে একটু বলা উচিত, তাই আমি বললাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। বাকি আমাদের টিম মানে সবাই মিলে পারফরমেন্স দিয়েছে ভাই, ওয়ার্ল্ড কাপটা সবার, আমাদের সবার, গোটা ভারতের। ভাই জিতে গেছি আমরা, আর জিতে গেছি, বুঝলে, মানে খুশি ধরছে না, কি বলবো আর তোমাদেরকে। অনেকজনাই চাইছিল আমরা হেরে যাই, বাট দিন শেষে যারা ভালো খেলবে তারা জিতবে। খারাপ লাগছে নিউজিল্যান্ডের জন্য, কি বলবো, মানে ওরা এত বাজে খেলেছে ভাই, জাস্ট আনএক্সপেক্টেড, মানে একটু ফাইট দিতে পারলেন ওরা, বুঝলে তো। ওরা ভারতের পাওয়ার প্লেই যে রানটা হয়েছে সেটা দেখেই নিউজিল্যান্ড ঘাবড়ে গেছে। আর দিন শেষে আবারও একবার অনেক অনেক ধন্যবাদ আহমেদাবাদ, আমাদের মনটাকে আর না ভাঙার জন্য। এইবার যদি কিছু হতো না ভাই, আর কিছু কিছু বলার নেই, আর কিছু বলবো না, যা হওয়ার হয়ে গেছে। তাই এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের যদি কিছু মতামত থাকে এদেরকে নিয়ে, সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।